Roll 19. 20, Yes, sir. Roll 20. 21, Yes, sir. 22, Yes, sir. 3, 4, Yes, sir. 24. 25, 26, 27, 27, Yes, sir. 28, 29, Yes, sir. 29, sir. 29, 30, Yes, sir. 30, 30, sir. 31, Yes, sir. 31. 2, 33, Yes, sir. 34, Yes, sir. Roll 34. 35, Yes, sir. Sir, 35. 36, Yes, sir. 36. 38, Present, sir. Sir, 37 Daken. Sir, Thir- sir 38. 38, Present, sir. 37 Daken. ঠিক আছে 39, Yes, sir. 40, Yes, sir. Sir, 40. 41, Yes, sir. 2, Yes, sir. 42. 44, Yes, sir. 44, sir. 5, 46, Yes, sir. Sir, 46. 47, Present, sir. 47. 48, Yes, sir. 48. Sir, 48. 48, Yes, sir. 48. 49, 49. 50, Yes, sir. 50. Sir, 14 কি শোনা গেছে? Sir, 50, yes. 50, Sir, 48 আছি। Sir, roll 50. ঠিক আছে দিয়েছি Sir, 15 batch 22. 22, Sir, 16 batch 45. Sir, 16 batch rule 29 আছে, sir. 16 batch 33 আছে। গুলো Sir, 15 batch or 17 roll. Sir, 15 22 দিয়েছেন। 13 batch 29, Sir, 15 22 কি স্যার দিয়েছেন? 15 batch 17 না Yes, sir. 17, sir. 13 batch 29, 17 হ্যাঁ দিয়েছে 13 batch 29, 12 batch 19, Sir, 15 22. 15 22 হ্যাঁ দিয়েছে তো জি স্যার। Sir, 16 batch rule 29. 16 batch 29, Sir, 16 batch 11. Sir, 16 batch 45. Sir, 16 batch 50. Sir, 16 batch roll 8. 8, 35, ঠিক আছে This is 16 batch 11. ঠিক আছে। আচ্ছা আমাদের এই ক্লাসে কি এই যে একটা মেসেজ আসলো আবরার হত্যার আসামি আছে না স্যার আমাদের ক্লাসে নাই বাট এটা স্যার কেমিক্যালে হ্যাঁ
না স্যার আমাদের ক্লাসে নাই, বাট স্যার কেমিক্যালের একটা ক্লাসেও ক্লাস করার চেষ্টা করেছিল, কেমিক্যালের একটা ও সেকশন। আচ্ছা, না আমি একটা মেসেজ দেখলাম তো একটু আগে, তোমাদের ওখান থেকে কেউ পাঠিয়েছে মনে হয়, দেখলাম যে আমাদের এখানে নাই, এই এই M41 এ কেউ নাই তো? না স্যার এমএমই 16 থেকে তো কেউ ছিল না আর কি। নাই, আচ্ছা। হ্যাঁ, আসো আমরা শুরু করি আমাদের ক্লাস। স্যার রোল 9 প্রেজেন্ট। স্যার রোল 9 প্রেজেন্ট। বেশ। আমরা গত ক্লাসে ভ্যাকুয়াম কার্বোরাইজিং পর্যন্ত পড়েছি। তো গত ক্লাস পর্যন্ত যতটুকু পড়িয়েছিলাম, তোমাদের কি কোনো সমস্যা আছে? বুঝতে অসুবিধা হয়েছে কোথাও? নাই, সমস্যা নাই। তাহলে আমরা শুরু করি, দেখা যায়। Yes, sir. এই পর্যন্ত আমরা পড়েছিলাম ভ্যাকুয়াম কার্বোরাইজিং। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্লাজমা কার্বোরাইজিং। প্লাজমা কার্বোরাইজিং আর ভ্যাকুয়াম কার্বোরাইজিং এর ভিতরে মেন পার্থক্যটা বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে যে এখানে একটা ডিসচার্জ বাইপাস করে একটা ডিসচার্জ দেওয়া হয় ওয়ার্কপিস এবং ফার্নেসের মাঝখানে ইলেকট্রিক্যাল কানেকশনের মাধ্যমে একটা গ্লো ডিসচার্জ করা হয়। তাতে করে যেটা হয়, আমি যে কার্বোরাইজিং যে মিডিয়াটা দেই, সেই কার্বোরাইজিং মিডিয়াটা ইনস্ট্যান্টলি, একদম উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড এটা ডিসোসিয়েটেড হয়ে যায়, ক্র্যাক ডাউন হয়ে যায়। শুধু ক্র্যাক ডাউনই হয় না, যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে গ্যাসিয়াস যে স্পেসিস যেগুলো ছিল সেগুলো ভেঙেই শুধু যায় না, সাথে সাথে তারা আয়োনাইজড হয়ে যায়, চার্জ পার্টিকেল হয়। তোমরা জানো যে কোন একটা নেগেটিভ পোল পজিটিভ পোল যদি তৈরি করা হয়। স্যার রেকর্ড কি হচ্ছে? রেকর্ড দিলাম যে হচ্ছে না, কি মনে হয় তোমাদের? আমি জানি না। না স্যার রেকর্ড হচ্ছে না তো। হচ্ছে না? কেমনে বুঝলা? কেননা স্যার রেকর্ড হচ্ছে না স্যার। রেকর্ড হলে কোনো একটা রেড বাটন অন অফ হতো। কোথায় যাব? স্টক শেয়ারিং এ যাব? স্টক শেয়ারিং এ গেলাম। তাই তো। সিলেক্টটা করা। Recording in progress. হ্যাঁ, বলছিলাম যে ভ্যাকুয়াম, জাস্ট সিম্পল ভ্যাকুয়াম কার্বোরাইজিং আর প্লাজমা কার্বোরাইজিং এর ভিতরে পার্থক্য হচ্ছে যে এখানে একটা সিস্টেম করে সাম মেকানিজম, সাম কানেকশন, হ্যাঁ, এগুলো করে যে জিনিসটা ইনশিওর করা হয় সেটা হচ্ছে যে ওয়ার্কপিসটাকে
ক্যাথোড বানিয়ে দেওয়া হলে ফার্নেসটাকে অ্যানোড, এরকম একটা নেগেটিভ পজিটিভ পোল তৈরি করা হয় এবং ইনসাইডে ইলেকট্রিক্যাল হিটার ব্যবহার করা হয়। ইলেকট্রিক্যাল হিটার ব্যবহার করলে ভিতরে হিট জেনারেট করে, আর এই বায়াস একটা সিস্টেম ভিতরে ডেভেলপ করার কারণে যখন আমরা গ্যাসের মাধ্যমে কার্বুরাইজিং যে স্পেসিস গুলোর ভিতরে ঢোকানোর চেষ্টা করি, তখন তারা ক্র্যাক ডাউন হয়ে যাওয়ার সাথে সাথে আয়োনাইজড হয়ে যায়। আর আয়োনাইজড যদি হয়, যে সুবিধাটা হয়, তাহলে নেগেটিভ পজিটিভ পোল তৈরি হওয়ার কারণে তাদের ইনসাইডে বেটার অ্যাট্রাকশনের কারণে সেটা ডিফিউশনে হেল্প করে। আর এই সব কিছু মিলিয়ে এই প্লাজমা কার্বুরাইজিংটা আরো অনেক ফাস্টার হয়। এখানে যে কাজটা করা হয় ব্যাচ প্রসেস, এটা লো প্রেসারে অপারেট করা হয়, দেখতেই পাচ্ছেছো 0.1 থেকে 3 kPa তে। তারপরে 950 ডিগ্রি সেন্টিগ্রেড অর লেস, এটা তোমাকে গেম প্লে করতে হবে, কতটুকু তুমি কি করবা না করবা, ডিপেন্ডিং অন what is size, shape and your targeted carburized layer। তার উপরে তোমাকে এটা হিসাব নিকাশ করে নিতে হবে। ওয়ার্কপিসকে একটা ডিসি ভোল্ট দেওয়া হয়, 400 থেকে 800 ভোল্ট ডিসি একটা পাওয়ার লাইন কানেক্ট করে দেওয়া হয়। ফার্নেসটাকে করা হয় ক্যাথোড, আমি আগে বলেছিলাম ফার্নেসটাকে ক্যাথোড করা হয়। আর এই যে ডাইলিউটেড যে আমার কার্বুরাইজিং মিডিয়া, সেটা CH4 C2H6 এগুলোর সাথে কিছু মিক্স করে দেওয়া হয়, নাইট্রোজেন, হাইড্রোজেন, আর্গন, এসব কিছু মিলিয়ে একটা মিক্সচার তৈরি করা হয়। করে এর ভিতরে ফিউ লিটার পার মিনিটে পাস করানো হয়। এখন ডিসচার্জ করলে যেটা বললাম, এটা আয়োনাইজড হয়ে যায়। আয়োনাইজড হয়ে গেলে নেগেটিভ পজিটিভ পোল তৈরি হয় এবং ওয়ার্কপিসের সাথে আকর্ষণের কারণে স্বল্প সময়ে সে বেশি দূর পর্যন্ত ডিফিউজ করে যেতে পারে। আসলে সামওয়ান ইজ পুশিং, এরকম একটা ন্যাচারাল ফ্লো থাকে না সেখানে, যে ফিক্স ল ডিফিউশনে, সেই ল কিন্তু এখানে কাজ করবে না, কারণ এখানে পুশ করা হচ্ছে, ইনসিস্ট করা হচ্ছে হাই রেটেড কানেকশন। এইরকম একটা কানেকশন দেখতে পাচ্ছ, এটা ওয়ার্কপিস, এটা হচ্ছে আমাদের ফার্নেস এয়ার টাইট, ভিতরে সব নানান রকমের অ্যারেঞ্জমেন্ট, ফার্নেসের সাথে এই যে কানেকশন দেওয়া হয়েছে ওয়ার্কপিসের সাথে, এইটা হচ্ছে ওয়ার্কপিসের সাথে কানেকশন দেওয়া হয়েছে, ফার্নেসের সাথে কানেকশন। এখান থেকে গ্যাস ম্যানিফোল্ড এর ভিতর দিয়ে যে রিকোয়ার্ড আমার কার্বুরাইজিং মিডিয়া, আমি যেটার ভিতর দিয়ে তাকে কার্বুরাইজিং করতে চাচ্ছি, সেই গ্যাস মিক্সচার আলাদাভাবে একটা সিঙ্গেল সিলিন্ডারে এই প্রপোর্শনের আগে থেকে মিক্স করা থাকতে পারে, অথবা ডিফারেন্ট সিলিন্ডার থেকে সার্টেন আগে ক্যালকুলেশন করে নিতে হবে। এটা ট্রায়াল এন্ড এররে, যে কোন প্রপোর্শন দিলে স্টেবল কার্বুরাইজিংটা হবে, কুইক কার্বুরাইজিং হবে। আমাদের দুইটা টার্গেট, একটা হচ্ছে কার্বুরাইজিংটা তাড়াতাড়ি হতে হবে, আর একটা কার্বুরাইজিং তাড়াতাড়ি করতে গিয়ে যদি নন ইউনিফর্ম হয়ে যায়, সেটা কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট হবে না। এই জন্য দুইটা জিনিস আমাদের থাকতে হবে, তাড়াতাড়ি হতে হবে, আবার ইউনিফর্ম যাতে কেস ডেপথ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এইগুলো করাতে জাস্ট বেসিক জিনিস সব সেম, দুইটা জিনিস আলাদা। একটা হচ্ছে যে এখানে ভ্যাকুয়াম, ফলে ভ্যাকুয়ামের কারণে যে সুবিধাটা হচ্ছে, এখানে অক্সিজেন কিন্তু নাই, অক্সিডেশন সারফেসে হবে না। আর এটা হচ্ছে লো প্রেসার ভ্যাকুয়াম হওয়ার কারণে এটা কার্বুরাইজিং এমনিতেই তাড়াতাড়ি হয়, গত ক্লাসে আমরা দেখেছি। আর এখানে আরেকটা এক্সট্রা ইনফ্লুয়েন্স আছে, সেটা হচ্ছে যে তার নেগেটিভ পজিটিভ পোল থাকার কারণে, আর যে কার্বুরাইজিং যে স্পেসিস, দে উইল বি আয়োনাইজড,
আয়নাইজ সিস্টেম, আয়নাইজ যে তোমার পার্টিকেল, এগুলো কিন্তু ডিফিউসিভিটি একটু বেশি হয়ে থাকে। এই হচ্ছে আমাদের প্লাজমা কার্বোরাইজিং। এরপরে আসতেছে যেটা কার্বোনাইট্রাইডিং। কার্বোনাইট্রাইডিং নাম থেকেই বুঝতে পারতেছে কি কাজ করবো আমরা। এখানে কার্বনও দিব, নাইট্রোজেনও দিব। কার্বোনাইট্রাইডিং, কার্বোনাইট্রাইডিং হচ্ছে কার্বন প্লাস নাইট্রোজেন গ্যাসিয়াস মিডিয়াতে যদি দিয়ে থাকি তাহলে সেটাকে বলা হবে কার্বোনাইট্রাইডিং। গ্যাস মিডিয়া হইতে হবে। অনেক সময় অনেক বইয়ে, অনেক সায়েন্টিস্ট, অনেক জার্নাল পেপারে এটাকে ড্রাই সায়ানাইডিং ও বলা হয়, কারণ গ্যাস মিডিয়া সাধারণত ড্রাই হয়ে থাকে। গ্যাস মিডিয়া ড্রাই, এই জন্য এটাকে ড্রাই সায়ানাইডিং ও বলা হয়ে থাকে। কি দিব আমরা? একই ব্যাপার, যাকে যদি তুমি কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ করতে চাচ্ছ সেই রকম কেরিয়ার গ্যাস তোমাকে দিতে হবে। সাধারণত নাইট্রোজেন, হাইড্রোজেনকে নিউট্রালাইজেশনের জন্য দেওয়া হয়, আর কার্বন মনোঅক্সাইড অ্যাজ কেরিয়ার গ্যাস দেওয়া হয়। এখানে যে ঘটনাটা ঘটে তোমরা জানো, নাইট্রোজেন, আয়রন নাইট্রোজেনের ফেজ ডায়াগ্রাম যদি কারো জানা থাকে, সেখানে দেখবা নাইট্রোজেনের সলিউবিলিটি হাই টেম্পারেচারে কম, লো টেম্পারেচারে নাইট্রোজেনের সলিউবিলিটি হাই। এই জন্য সাধারণত কার্বোনাইট্রাইডিংটা করা হয় একটু লো টেম্পারেচার, রিলেটিভলি লো টেম্পারেচারে করা হয়। সাথে সাথে কিন্তু অনেক আমরা বেনিফিটও পেয়ে যাই। বেনিফিট কি কি পাইতে পারি? লো টেম্পারেচারে হওয়ার কারণে সারফেস অক্সিডেশন, এটা কিন্তু কম না, সারফেসের অক্সিডেশনের চান্স কমে যাবে, ডিস্টরশন হওয়ার চান্স কমে যাবে, মাইক্রোস্ট্রাকচারাল চেঞ্জ, গ্রেন বাউন্ডারি বার্নিং, অনেক সময় কার্বোনাইজিং করতে গেলে গ্রেন বাউন্ডারি বার্নিং হয়ে যায়, সেই প্রবলেমটা কমে যাবে। আর কি হবে? যত হাই টেম্পারেচারে যাব, ভেরি রিস্কি ফর ব্রেন গ্রোথ। যত ব্রেন গ্রোথ হবে, আমরা কিন্তু বারবার বলে আসছি, ব্রেন সাইজ কন্ট্রোলের ভিতরে রাখতে হবে। যত ব্রেন সাইজ, নানান রকমের প্রবলেম হবে, হার্ডেনিং এর প্রবলেম হবে, গ্রেন বার্নিং এর প্রবলেম হবে, তারপরে তোমার নন ইউনিফর্ম মাইক্রোস্ট্রাকচার, নন ইউনিফর্ম মেকানিক্যাল প্রপার্টি, এগুলো এসে যাবে। ফলে আমাদের এই কার্বোনাইট্রাইডিং এর যেহেতু রিলেটিভলি লো টেম্পারেচারে করা হয়, ফলে আমরা এখান থেকে আমরা আশা করব ভালো কোয়ালিটি প্রোডাক্ট তৈরি হবে, সারফেস ফিনিশ বেটার হবে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যেহেতু এখানে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ঢুকে যায়, নাইট্রোজেনকে টার্গেট করেই করা হয়, সেই নাইট্রোজেন যখন ঢুকে সেই স্ট্রাকচারটাকে আর কোয়েঞ্চ করার দরকার হয় না, কারণ আয়রন নাইট্রাইড যে পার্টিকেল, অ্যালুমিনিয়াম নাইট্রাইড যে পার্টিকেল, ক্রোমিয়াম নাইট্রাইড যে পার্টিকেল, ইটসেলফ ভেরি ভেরি হার্ড অ্যান্ড ইয়ার রেজিস্ট্যান্ট। ফলে এখানে আর মার্টেনসাইট তৈরি করার প্রয়োজন হয় না। ইভেন মার্টেনসাইটের চেয়েও হার্ডার এবং বেটার ইয়ার রেজিস্ট্যান্সের পার্টিকেল সেখানে তৈরি হয়ে যায় কার্বোনাইট্রাইডিং। আর এই জন্য যে সুবিধাটা হয় যে আমাদের এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে কেস ডেপথ বেশি করার প্রয়োজন হয় না। স্বাভাবিক ক্ষয় যদি কম হয়, তাহলে আমি কেন গভীর পর্যন্ত কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ করব? যত কম গভীর পর্যন্ত কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ করব, মনে রাখবে তত মেটেরিয়ালটার টাফনেস বেটার হবে। কে না চাই বলো
হাই টাফনেসের একটা কম্পোনেন্ট। যদি আদার মেকানিক্যাল প্রপার্টিস ঠিক থাকে, সবাই আমরা চাইব যে কোনো জায়গার অ্যাপ্লিকেশন হোক না কেন, প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা করব বেটার টাফনেস, হায়ার টাফনেস, বাট আদার প্রপার্টি। শুধু টাফনেস চাইতে গিয়ে যদি হার্ডনেসের প্রয়োজন হয়, সেটাকে কিন্তু আমি স্যাক্রিফাইস করতে পারবো না। যেহেতু নাইট্রাইডিং লেয়ার, নাইট্রাইডের লেয়ার ভেরি হার্ড, ভেরি রেজিস্ট্যান্ট, ফলে তার যে সার্ভিস লাইফের দিকে তাকিয়ে ক্যালকুলেশন করে আমরা অল্প কেস ডেপ দিয়েই এই ধরনের প্রোডাক্ট ডিজাইন করতে পারি। এটা হচ্ছে বড় একটা বেনিফিট। এরপরে আসতেছে লিকুইড কার্বোরাইজিং। লিকুইড কার্বোরাইজিং, এখানে মোলটেন সায়ানাইড সল্ট ব্যবহার করা হয়। সায়ানাইড সল্ট HCN, এখানে হাইড্রোজেন থাকে, কার্বন থাকে, নাইট্রোজেন থাকে। দেখো আগে যেভাবে আমি দিয়েছি, আগে কার্বন নাইট্রাইডিং এর দিকে যদি খেয়াল করো, তাহলে ওখানে দেখবা একই জিনিস আছে, কার্বন নাইট্রোজেন হাইড্রোজেন আছে। কিন্তু লিকুইড যে কার্বোরাইজিং, একইভাবে এখানেও আছে কার্বন নাইট্রোজেন হাইড্রোজেনের একটা কম্পাউন্ড, যেটার নাম হয় নাম হচ্ছে সায়ানাইড। সেই সায়ানাইড সল্টটা আমরা করি, মেল্ট করে ফেলি। সায়ানাইড সল্টটা মেল্ট করলে আমরা যখন হাই টেম্পারেচারে নিয়ে করি, সেখান থেকে অ্যাটমিক নাইট্রোজেন এবং অ্যাটমিক হাইড্রোজেন, অ্যাটমিক কার্বন তৈরি হয়। কিন্তু এই প্রসেসটা সাধারণত একটু হাই টেম্পারেচারে করতে হয়, ওই যে সায়ানাইড সল্টটাকে মেল্ট করার জন্য। যখনই সায়ানাইড সল্টটা মেল্ট করা হয়, সাথে সাথে এই হাই টেম্পারেচার মেল্ট করা হয়, তখন একটা ঘটনা এখানে ঘটে যায় অটোমেটিক্যালি। সেটা হচ্ছে যে নাইট্রোজেনের সলিবিলিটি, একটু আগে কিন্তু বলে আসলাম যে নাইট্রোজেনের solubility in iron is higher at relatively lower temperature. If you want to increase the temperature, then automatically carbon solubility বেড়ে যাবে, but nitrogen solubility টা কমে যাবে। যদি নাইট্রোজেন solubility কমে যায়, তাহলে আমরা কি দেখতে পারবো? কার্বন নাইট্রাইডিং এন্ড লিকুইড কার্বোনাইজিং এর ভিতরে যদি আমরা কেসের কেমিক্যাল কম্পোজিশনের দিকে খেয়াল করি, সেখানে দেখব নাইট্রোজেনের পরিমাণ কম হয়ে গেছে, কার্বনের পরিমাণ বেশি হয়ে গেছে। তাহলে এখানে কার্বন ডমিনেটিং কেমিক্যাল কম্পোজিশন হবে চেঞ্জ। আর কার্বন নাইট্রাইডিং এ যেটা হবে, সেটা হচ্ছে যে হ্যালো বলেন।
সরি, হ্যাঁ এখন যেটা আমরা পড়ছিলাম যে লিকুইড কার্বোরাইজিং এর যে ঘটনাটা ঘটলো, তাহলে যে এটা কার্বন নাইট্রাইটিং এর মতোই, বাট একটা জায়গায় পার্থক্য, নাইট্রোজেনের পরিমাণ কম আর কার্বনের পরিমাণ বেশি। আর অন্যান্য যে অসুবিধাগুলো সেগুলো এসে যেতে পারে যদি ঠিকমতো কন্ট্রোল না করা হয়, যেহেতু হাই টেম্পারেচারে করা হচ্ছে, সেক্ষেত্রে সারফেস অক্সিডেশন হয়ে যেতে পারে, গ্রেন গ্রোথ হয়ে যেতে পারে, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। অলরেডি এগুলো সব আমরা বলে ফেলেছি, নো অক্সিডেশন, নো শুটিং, এগুলো সরি, একটা জিনিস এখানে আমাদের লিকুইড কার্বোরাইজিং এ একটা বাড়তি সুবিধা আছে, সেই জিনিসটা বলা হয় নাই এখানে এসে গেছে। দেখো, নো অক্সিডেশন শুটিং। শুটিংটা কি তোমাদের বুঝতে হবে। শুটিং হচ্ছে যখন কার্বনের ক্র্যাকিং এর রেট বেশি হয়, কার্বন তার মিডিয়া থেকে হাই রেটে ক্র্যাক করে, কিন্তু সেই রেটে ঢুকতে পারে না স্টিল বডির ভিতরে, তখন কার্বনের একটা পাউডার ওই অবজেক্টের গায়ের উপরে কন্টিনিউয়াসলি জমা হতে থাকে, একটা লেয়ার পড়ে যায়, সেটাকে বলা হয় শুটিং। যেহেতু লিকুইড কার্বোরাইজিং এ স্যাম্পলটা কিন্তু কন্টিনিউয়াস বাবলিং এর ভিতরে থাকে, ভিগোরাস বাবলিং হয়, ফলে সারফেসে কোনো এই শুটিং জমতে পারে না, এই অ্যাক্টিভেটেড বা কার্বনের অ্যাটম এটা জমতে পারে না, প্রয়োজনে তারা নিচেই ডিপোজিট করে যাবে, বাট কখনো এটা সারফেসের অবজেক্টের সারফেসে জমা হবে না। আর যেহেতু এটা লিকুইডের ভিতরে ডুবানো থাকে অবজেক্টটা, আর ভিগোরাস বাবলিং হয়, ফলে অক্সিজেন ডিজলভ এয়ার যদিও এর ভিতরে কিছু থাকতে পারে, বাট হাই টেম্পারেচারের কারণে সলিবিলিটি অফ এই ডিজলভ কিছু বেশি হইলেও, যেহেতু ভিগোরাস এটা বাবলিং এর ভিতরে থাকে, এই অক্সিজেনটা তোমার অবজেক্টের গায়ে বেশিক্ষণ স্টিক করতে পারে না, ফলে সারফেসে অক্সিডেশন হয় না। সারফেস খালি দুই দিক দিয়ে পরিষ্কার হলো, একটা হচ্ছে অক্সিডেশন হচ্ছে না, আর একটা হচ্ছে কার্বনের পাউডার। যেমন কার্বন নাইট্রাইজিং এ কার্বনের পাউডার জমে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, কিন্তু লিকুইড কার্বোরাইজিং এ এটা হবে না। এই ছিল আমাদের কার্বোরাইজিং, কার্বন নাইট্রাইজিং, লিকুইড কার্বোরাইজিং বা গ্যাস কার্বোরাইজিং, যেটাই বলো না কেন, সেগুলো আমাদের পর্ব শেষ হয়ে গেল। এখন আমরা যেটা করব যে গ্যাস কার্বোরাইজিং ও প্যাক কার্বোরাইজিং কিভাবে ডিজাইন করে, কিভাবে একটা টার্গেটেড প্রপার্টি, টার্গেটেড টেস্ট ডেপথে আমরা যেতে পারি, সেই রকম একটা ছোটখাটো একটা ডিজাইন আমরা দেখব। দেখো, এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ভ্যান অস্ট্রান্ড ডিউয়ে ইকুয়েশন বলা হয়। এই সায়েন্টিস্ট কার্বোরাইজিং এর জন্য এইরকম একটা ইকুয়েশন প্রপোজ করে গেছেন। এটা কিন্তু আবার বলতেছি ইকুয়েশন, এটা একটা ট্রেন্ড বোঝা যায়, বাট এক্সাক্ট কোয়ান্টিটেটিভ ভ্যালু কিন্তু তুমি কখনো দিতে পারবা না। কেন দিতে পারবা না সেটা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। এখানে দেখো কয়েকটা জিনিস আছে, তার ভিতরে সিএসটা হচ্ছে সারফেসে কার্বন কনসেন্ট্রেশন। এই যে ইকুয়েশনে যেটা দেখতেছো সি কার্বন কনসেন্ট্রেশন, এরপরে আসতেছে তোমার সি নট হচ্ছে ইনিশিয়াল কার্বন ইন বেস মেটেরিয়াল বা আয়রন, যাই বলো না কেন, তোমার যে ওয়ার্কপিস ছিল সেই ওয়ার্কপিসের ভিতরে ইনিশিয়াল যে পার্সেন্টেজের কার্বন ছিল সেটা হচ্ছে সি নট। সিসিটা কি? সিসি, এই যে সিসি, এটা হচ্ছে যে কত ডেপথ পর্যন্ত তুমি কি পার্সেন্টেজে কার্বন চাচ্ছ। সিসি কার্বন কনসেন্ট্রেশন at x distance from surface, সেটা হচ্ছে সিসি, এই যে এটা। তারপরে এখানে আরেকটা জিনিস আছে টি, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা, সি নট পেয়ে যাচ্ছি, সিএস পেয়ে যাচ্ছি, সিসি পেয়ে গেলাম, এখন আমাদের এক্স ও পেয়ে গেছি। এখন থাকলো দুইটা জিনিস, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে টি। টিটা হচ্ছে টাইম ইন সেকেন্ড,
ডিটা কি? ডিফিউশন কোএফিশিয়েন্ট ফর কার্বন ইন গামা ফেজ, গামা ফেজ। আর এই যে ERF, এটাকে এক্সপোনেনশিয়াল রেশিও ফাংশন এরকম একটা নাম আছে। সেটার ভ্যালু সাধারণত একটা ফিক্স ধরে নেওয়া হয় 0.5। জটিলতা আসলে 0.5 কিন্তু ভ্যালু না, কিন্তু জটিলতা এড়ানোর জন্য ধরে নেওয়া হয়। বলতে পারো সব জটিলতা এড়ানোর জন্য ধরে নিয়ে লাভ, তাহলে তো আরো এরর আসবে। হ্যাঁ আসলে এটা 0.5ই ধরো, 0.45 হোক, এটা মানে এক্সাক্ট ভ্যালু 0.51 ফর এক্সাম্পল। তো 0.48 ধরলে তোমার এক্সাক্ট ক্যালকুলেশন হবে না, 0.5 ধরলেও এক্সাক্ট ক্যালকুলেশন হবে না। কারণ আমরা বলতেছি যে এই ইকুয়েশনটা একটা কোয়ালিটেটিভ জাজমেন্ট, ট্রেন্ডটা বোঝার জন্য, বাট এক্সাক্ট ভ্যালু এটা তোমাকে ডিপেন্ডিং অন কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য স্টিল, সেটা তোমাদেরকে আগে ট্রায়াল এন্ড এররে সেট করে নিতে হবে। কোন টেম্পারেচার কতক্ষণ রাখলে কি ধরনের কেস ডেপথ হয়, এটা আমাদের আগে থেকে ট্রায়াল এন্ড এররে বুঝে নিতে হবে। ডি এর ভ্যালু ডিফিউশন কোএফিশিয়েন্ট অফ কার্বন ইন গামা ফেজ, এটা সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড। এই জিনিসটা অনেক সময় যদি আলাদাভাবে ক্যালকুলেট করতে হয় তাহলে এই ফর্মুলা থেকে অনেকটা পাওয়া যায়, বের করা সম্ভব হয়, অথবা আমরা টেবিল থেকে নিয়ে নিব, যেটা সুবিধা হয় সেটা। এরপরে আসতেছে এই যে ডি ভ্যালুটা, কার্বন ডিফিউসিভিটি ইন গামা আয়রন, এই ডি ভ্যালুটা আসলে কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। দেখো যত টেম্পারেচার বেড়ে যাবে তত ডি এর ভ্যালুটা বেড়ে যাবে। 1348, 1373, আর এটা 1073, 1073 কার্ভটা এইটা, আর এটা হচ্ছে 1373 কার্ভটা। দেখতেই পারতেছো একটু কার্বন বেড়ে যাওয়ার সাথে সাথে সিরিয়াস আকারে তার ডিফিউসিভিটি বেড়ে যায়। এটা হচ্ছে একটা তুলনা, গামা আয়রনের ভিতরে ডিফিউশন কেমন, আয়রন আলফা আয়রনের ভিতরে ডিফিউশন কেমন, এটা তুলনা। কিন্তু এটা খুব একটা আমাদের কাজে লাগে না, কারণ অলমোস্ট সব কার্বোহাইড্রেট এর ক্ষেত্রেই আমরা করে থাকি গামার ভিতরে কার্বন ঢোকাই, তাহলে গামার ডিফিউসিভিটিটাই হচ্ছে আসল জিনিস। এ পর্যন্ত বলো কারো কোনো সমস্যা আছে? কেউ বুঝো নাই আসো? শোনা যায়? কথা শোনা যায়? Yes, sir. জি স্যার। হ্যাঁ বুঝতে পেরেছো সবাই? ওকে, কার্বোহাইড্রেট কেস ডেপথ দেখো লাল কালিতে লেখা আছে ডিফিকাল্ট টু ডিফাইন। কে বলবো বলো তো কেন আসলে ডিফিকাল্ট টু ডিফাইন? কে অ্যানসার দিবা? স্যার আমি রোল 1 ট্রাই করি। বলো রোল 1 কি বলতে চাচ্ছ? আর কে বলবে? রোল 1 বলবে, আর কে বলবে? এনিবডি? নাই আছে নাকি কেউ? হ্যাঁ বলো, রোল 1 বলো। কারণ সারফেসের কনসেন্ট্রেশন থাকে হাইয়েস্ট এবং ভেতরের দিকে এই কনসেন্ট্রেশন আস্তে আস্তে ফল করতে থাকে। অ্যাকচুয়ালি কোন পয়েন্টে গিয়ে এই কনসেন্ট্রেশনটা এক্স্যাক্টলি বেস কনসেন্ট্রেশনের সাথে মিলে যায় সেটা বলা সম্ভব নয়, কেননা এভাবে ফল করে থাকলে এটা থিওরিটিক্যালি ইনফিনিটিতে গিয়ে গিয়ে জিরো জিরো হয়ে যায়। সুতরাং আমরা ইনফিনিটিতে পারবো না, আমাদের কার্ভের কোনো একটা পয়েন্টে কাট অফ দিতে হয় যে কার্বনের পার্সেন্টেজ তার বেস কার্বনের এত একটা সামান্য পার্সেন্টেজের কাছাকাছি চলে এলে আমরা এটাকে কেস ডেপথ বলবো। তাই এটাকে আমরা কোনো ফিক্সড ইকুয়েশন দিয়ে বলতে পারি না এবং এটা কিছুটা আরবিট্রারিনেস চলেই আসে। না আসলে ঘটনা ওইটা না, ঘটনাটা হচ্ছে যে কার্বোরাইজড একটা প্রোডাক্ট ব্যবহার করা হতে পারে একটা রাইফেলের ব্যারেল তৈরির জন্য, একটা গিয়ারের জন্য তৈরি হতে পারে,
তারপরে তোমার সারফেস হার্ডেন্ড একটা স্পোক এর জন্য হতে পারে। এখন দেখো এই কার্বনাইজিং করে অনেক প্রোডাক্টিভ বানাচ্ছি ঠিকই, সব জায়গায় ফিলোসফি এক, কার্বন ঢুকে যাবে, বাট কার্বন কন্ট্রোল করে হার্ডনেস। সব জায়গায় যেহেতু হার্ডনেসের রিকোয়ারমেন্ট এক এক জায়গায় এক এক রকমের। আমি যদি বলে দেই যে পর্যন্ত 0.4% কার্বন থাকবে, যে জায়গায় 0.5% পর্যন্ত কার্বন থাকবে, দ্যাট ইজ দ্য কেস, তাহলে এই ডেফিনেশন ঠিক হচ্ছে না। কেস ডেপথ ডেফিনেশন হচ্ছে ইউজফুল ডেপথ পর্যন্ত সার্টেন পার্সেন্টেজের কার্বন। আর ইউজফুল ডেপথটার ডেফিনেশনটা এটা ডিফাইন করবে অ্যাপ্লিকেশন। যেটা একটু আগেই বললাম যে রাইফেলের ব্যারেল, কামানের যে গুলি যে ভিতর দিয়ে ছুটে চলে যায়, এটাও কিন্তু সারফেস হার্ডেনিং করা হয়, কারণ ইনসাইডে সিরিয়াস ফ্রিকশন হয়। তো সেখানে একটা রাইফেলের বা বন্দুকের যে ব্যারেল থাকে যার ভিতরে গুলিটা বেরিয়ে আসে, তার যে কার্বন পার্সেন্টেজ সারফেসে এবং সার্টেন ডেপথ, এই যে ডেপথটার রিকোয়ারমেন্ট আর কামানের ডেপথ অফ রিকোয়ারমেন্ট, এটা কিন্তু ডিফারেন্ট। এই জন্যই বলা হচ্ছে ডিফিকাল্ট টু ডিফাইন। এটা কেস টু কেস, এক একটা জায়গায় এক এক রকমের ডেপথ পর্যন্ত এক একটা লেভেলের কার্বন পার্সেন্টেজ দরকার হয়। এই জন্য আগে বলা যাবে না যে কত, এটা কার্বনাইজ কেস ডেপথ কত, এটা বলা যাবে না, কারণ তোমার রিকোয়ারমেন্ট কত সেটাই ডিফাইন করবে তার ডেপথ কত। বুঝা গেছে? রোল নাম্বার 1। ইয়েস স্যার। হ্যাঁ, এবার আসো যে আমরা হার্ডনেস, এটা আগে শিখে এসেছি আমরা। কার্বন যদি বেড়ে যায়, কার্বন বেড়ে যাওয়ার সাথে সাথে হার্ডনেস কি হয়? মার্টেনসাইটিক স্টিলের যদি আমি কোয়েঞ্চ, যে কোনো একটা স্টিলের যদি আমরা কোয়েঞ্চ করে ফেলি, সেক্ষেত্রে দেখা যায় যে কার্বন পার্সেন্টেজ বেড়ে যাওয়ার সাথে সাথে স্টিলের হার্ডনেসটা বেড়ে যায়। এবং এটাও আমরা জানি 0.6% যখন ক্রস করে যায় তখন অলমোস্ট ফ্ল্যাট হয়ে তারপর আস্তে 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 এটা কমে যেতে থাকে। এটাও আমরা জানি। এটার পিছনে কারণ ছিল হচ্ছে যে রিটেন অস্টেনাইট 0.6% যখনই হয় তখন থেকে অ্যাপিয়ারেন্স অফ রিটেন অস্টেনাইট শুরু হয়ে যায়। রিটেন অস্টেনাইট ইজ সফট কনস্টিটিউয়েন্ট, মার্টেনসাইট ইজ হার্ড কনস্টিটিউয়েন্ট। যদি আমি এনশিওর করতে পারি 100% মার্টেনসাইট, তো অবশ্যই তার হার্ডনেস বেশি হবে। কিন্তু সেই মার্টেনসাইটের ভিতরে লুকিয়ে যদি বিভিন্ন জায়গায় মার্টেনসাইটের গ্যাপে ইন্টারস্টিশিয়াল গ্যাপে যদি অস্টেনাইট থেকে যায়, যেটার নাম আমরা বলতেছি রয়ে যাওয়া, থেকে যাওয়া অস্টেনাইট, কারণ এই জন্য ইংরেজিতে বলা হয় RA, রিটেইনড অস্টেনাইট। রিটেইনড অস্টেনাইটের কারণে হার্ডনেসটা আস্তে আস্তে কমে যাবে। এটা ছিল আমাদের নরমাল মার্টেনসাইটিক, মানে হিট ট্রিটেড, কনভেনশনালি হিট ট্রিটেড একটা স্টিলের ক্ষেত্রে তার ইফেক্ট অফ কার্বন পার্সেন্টেজ অন হার্ডনেস। এখন ট্রেনটা অনেকটা এরকমই, বাট এটা গভীরের দিকে যেতে থাকে, কার্বনের সাথে সম্পর্ক না, এটা হচ্ছে সারফেস থেকে তার ডেপথের সম্পর্ক। এখন দেখো যেটা আমি বলছিলাম, কোন অ্যাপ্লিকেশন আছে সেখানে তার সার্টেন ডেপথ পর্যন্ত মিনিমাম হার্ডনেস দরকার হয় 60। কোন অ্যাপ্লিকেশন আছে তার মিনিমাম হার্ডনেস দরকার হয় 60। আমরা করে থাকি, কোম্পানি থেকে রিকোয়ারমেন্ট বলে দেওয়া হয় যে এত ডেপথ পর্যন্ত এত হার্ডনেস আছে কিনা আমাদের চেক করে দাও, মিনিমাম হার্ডনেস এত দরকার, অথবা তোমরা আমাদেরকে এটা বানিয়ে দাও, অথবা আমাদের টেকনোলজি ট্রান্সফার করো। কিভাবে আমরা করতে পারি? আমাদের ইন্ডাস্ট্রিতে করবো, বাট কোন টেম্পারেচারে কতক্ষণ রাখবো এবং কিভাবে বুঝবো কত ডেপথ পর্যন্ত হয়েছে, সেটা আমাদের একটা টেকনোলজি ট্রান্সফার করো। আমরা এগুলো রুটিন বেসিসে করে থাকি আর কি। তো যে ঘটনাটা ঘটে, যেটা বলছিলাম, যে কিছু অ্যাপ্লিকেশনে কোনো কোম্পানি বলতেছে আমার মিনিমাম হার্ডনেস লাগবে 60, কেউ বলতেছে আমার মিনিমাম লাগবে 50, কেউ লাগবে আমার 58 লাগবে। তাহলে দেখো যেটা মিনিমাম হার্ডনেস সেটা কিন্তু কেস ডেপথ। আবার কিছু অ্যাপ্লিকেশন আছে বলতেছে যে আমার লাগবে 25। দেখো এইটা হইলে তার জন্য যথেষ্ট 25। তাহলে আমরা কিভাবে ডিফাইন করব কেস ডেপথ? এটা সম্ভব হয়। এখন আমরা
এই কার্ভটা একটু বোঝার চেষ্টা করি। আগের প্রশ্নের জবাব দিলাম, আরো এই ডায়াগ্রামের মাধ্যমে পরিষ্কার করার জন্য এই উদাহরণগুলো দিলাম। এখন আসো ইফেক্টিভ কেস ডেপথ। ইফেক্টিভ কেস ডেপথ বলা হচ্ছে 50। টোটাল কেস ডেপথ, টোটাল কেস ডেপথ হচ্ছে যে পর্যন্ত আসলেই তোমার বেড়ে গেছে, হার্ডনেস বেড়ে গেছে। এখন যে পর্যন্ত হার্ডনেস বেড়ে গেছে সেটা আবার মাপবা কিভাবে, বুঝবা কিভাবে? দুইটা উপায়, একটা হচ্ছে মেট্রোগ্রাফি, আরেকটা হচ্ছে হার্ডনেস, মাইক্রো হার্ডনেস মেজারমেন্ট। তো স্বাভাবিকভাবেই মাইক্রোস্ট্রাকচার দিয়ে কিন্তু একেবারে কোয়ান্টিটেটিভ ভ্যালু বের করে দেওয়া যায় না, একটু এরর হয়। এই জন্য বলা হচ্ছে যে টোটাল কেস ডেপথ ইন টার্মস অফ মাইক্রোস্ট্রাকচার সাধারণত একটু কম হয়ে থাকে। আর যদি আমি টোটাল কেস ডেপথ একদম ডাইরেক্ট মাইক্রো হার্ডনেস দিয়ে মাপি তাহলে দেখা যাবে যে একটু দূর পর্যন্ত এখানে হার্ডনেস চলে গেছে। এখন এই পার্থক্যটার পিছনে কারণ হচ্ছে যে কার্বন অ্যাপারেন্টলি মনে হবে এই পর্যন্ত ঢুকেছে, কিন্তু কার্বন যেখানে থাকে তার সারাউন্ডিং সার্টেন এরিয়ায় কিন্তু তার একটা ইনফ্লুয়েন্স থাকে। যে পর্যন্ত কার্বন থাকে কার্বনের অ্যাকশন তুমি মাইক্রোস্ট্রাকচারে দেখতেছো, বাট তার যে কোহারেন্সি নন কোহারেন্সির যে ইফেক্ট সে কিন্তু সেই জায়গাতে না, আরেকটু সার্টেন ডেপথ পর্যন্ত এটা বিস্তৃত থাকে। আর সেটা মাপা সম্ভব হয় যদি মাইক্রো হার্ডনেস, তুমি কিন্তু ভিকারতে পারবা না। তোমাকে মাইক্রো হার্ডনেস গিয়ে যদি ভালো করে স্টাডি করতে পারো তাহলে দেখবা হ্যাঁ একদম কোয়ান্টিটেটিভ ভ্যালু অফ দ্য কেস ডেপথ বের করে ফেলতে পারবে। এই জন্য সাধারণত এখানে তিনটা কেস ডেপথের কথা বলা হয়েছে। একটা হচ্ছে ইফেক্টিভ কেস ডেপথ, এটা গণহারে ডিফাইন করা হচ্ছে যে পর্যন্ত PPH আর C আছে। এই পর্যন্ত মাপার জন্য মাইক্রো হার্ডনেসের দরকার হয় না। কেন দরকার হয় না? কারণ এত হার্ডনেস বেশি যে এটা এই HRC এটা যথেষ্ট। কিন্তু এই দিকে এসে আমার কেসের হার্ডনেস এবং কোরের হার্ডনেস, তারপরে হচ্ছে এই জায়গার হার্ডনেস এই মানে ডিফারেন্স হয়ে যায়। বিশেষ করে কোরের হার্ডনেসের সাথে এই হার্ডনেসটা অনেকটা মার্জ করে যায়। আর এটা যদি এটা গ্রস টাইপের হার্ডনেস মেজারমেন্টের মাধ্যমে আইডেন্টিফাই করার চেষ্টা করো তাহলে অনেক বেশি এরর হয়ে যায়। এই জন্য এটাকে আমাদের মাপতে হবে মাইক্রো হার্ডনেস টেস্টার দিয়ে। যাই হোক, এবার আমরা একটা প্রবলেমের কথা বলতেছি। ডিজাইন এ মাইল্ড স্টিল শ্যাফট has 0.15% carbon which needs to be carburized by gas or pack carburizing method at 900 degrees C. If the minimum carbon content at 2 millimeter depth from the surface is to be 0.3%, what will be carburizing time? That's a সব দেওয়া আছে, সেই C0 দেওয়া আছে, X এর ভ্যালু দেওয়া আছে, Cx এর ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, আর আমরা জানি 900 ডিগ্রিতে তোমার হচ্ছে গামার ভিতরে ডি ভ্যালু কত হবে সেটা আমরা জানি। তারপরে এরর ফাংশন যেটা ERF যেটা আছে সেটার ভ্যালু আমরা জানি 0.5। সবই দেওয়া আছে, শুধু ফর্মুলায় বসিয়ে কোনটা কি যে হিসাব করলেই। আর এই টেম্পারেচারে ডি এর ভ্যালু কত, কার্বন ডিফিউশন কোএফিশিয়েন্ট ইন গামা আয়রন কত, সেটা যদি তুমি জানতে পারো তাহলে তোমার প্রবলেম সলভ হয়ে গেল। বলো, কারো সমস্যা আছে এই পর্যন্ত? স্যার, এই প্রবলেমটা মানে লাস্ট যে প্রবলেমটার কথা আপনি কথা বললেন সেখানে আমরা তো অ্যাকচুয়ালি কার্বনের তিনটা কম্পোজিশনাল ভ্যালু লাগবে। একটা হচ্ছে ইনিশিয়াল কম্পোজিশন 0.15%, সেটা দেওয়া আছে। তারপর একটা নির্দিষ্ট পজিশন টাইমে কার্বন এটা 0.3%, সেটাও দেওয়া আছে। কিন্তু স্যার সারফেসের কার্বন পার্সেন্টেজ এটা আমরা বের করব এটা কিভাবে? কিন্তু আমরা ওই ফিক্সের নয় ওখানে দেখে এসেছিলাম, ওটা 1.3%।
ওকে 1.3%, কিন্তু স্যার এরর ফাংশনের ভ্যালু যে 0.5, কিন্তু এখানে কি অ্যাকচুয়ালি 0.5ই আসবে নাকি সি সি না সি এস এটা সি নো সি এস? ওইটা নিয়ে আসলে চিন্তা করে কোনো লাভ হয় না। রোল নম্বর 1 পিছনে লাভ হয় না। আমরা যত এখানে অ্যাকুরেসি দেওয়ার চেষ্টা করি না কেন, কোনোদিন তুমি এক্সাক্ট ভ্যালুতে পৌঁছাইতে পারবে না। যে ট্রায়াল এন্ড এররে অ্যাডজাস্ট করতে হয়, একটা সার্টেন ভ্যালু ধরে নিলেই হয়। তারপর তুমি প্রয়োজনে সব ভ্যালু গুলো দিয়ে যখন মিলতেছে না, তখন ওই এরর ফাংশনের ভ্যালুটা তুমি তখন আবার অ্যাডজাস্ট করবা। তারপর আবার চেষ্টা করে দেখবা এরর ফাংশনের ভ্যালু টেম্পারেচারের সাথে কতটুকু ডিপেন্ডেন্ট। এটা কিন্তু R&D ব্যাপার। হ্যাঁ, আমরা কিন্তু এখন R&D পড়াচ্ছি না। আমরা যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে R&D তে যে বেসিক কনসেপ্ট গুলো প্রয়োজন হবে সেইগুলো আমরা শিখাচ্ছি। R&D এর জন্য এই জন্য কোনো গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার R&D তে ভালো করতে পারে না। R&D তে যাইতে হলে এই সাবজেক্টের উপরে তার অবশ্যই মাস্টার্স পিএইচডি থাকতে হবে। স্যার হ্যাঁ, এখন যে আমরা টাইমটা যে টাটা স্টিলের নাম শুনেছো? জি স্যার। 10 দিন ছিলাম সেই টাটা স্টিলে অ্যারাউন্ড 20 জন পিএইচডি হোল্ডার আছে। বাংলাদেশে কোন স্টিল মিলে পিএইচডি তো দূরের কথা, মাস্টার্স করা কোন ছেলে আমার জানা মতে বাংলাদেশ স্টিল ইন্ডাস্ট্রিতে চাকরি করে না। এই জন্য আমাদের আসলে কোয়ালিটি হয় না, আমাদের R&D নাই। স্যার আমি R&D এর কথা বলছি না, মানে এখানে স্যার কার্বন টাইম, আমাকে স্যার টাইমটা তো স্যার ক্যালকুলেট করতে হবে। ফলে এই টাইমটা ক্যালকুলেট করার জন্য স্যার এখন দেখুন যে লেফট হ্যান্ড সাইডে শুধু আছে কম্পোজিশনের টার্ম, আর রাইট হ্যান্ড সাইডে এরর ফাংশনের ভেতর আছে x ডিভাইডেড বাই 2√dt। তো স্যার এখন আমাকে এরর ফাংশন একটা ইনভার্স তো স্যার আমাকে প্রথমে ক্যালকুলেট করতেই হবে, নয়তো স্যার আমি টি এর মানে x ডিভাইডেড বাই সেটা করো, ওইটা বলছি না। আমি বলছি যে যে কোনো একটা ভ্যালু ধরে তুমি কার্বরাইজিং টাইমটা বের করলে, ঠিক আছে? বের করার পরে এখন তুমি রিয়েল লাইফে যাও। এটা তো তুমি সিমুলেটেড ভ্যালু পেলে বা ক্যালকুলেটেড ভ্যালু পেলে। এবার তুমি রিয়েল লাইফে যাও। তুমি মনে করো এই কার্বরাইজিং টাইম পেয়েছো 5 ঘন্টা, ফর এক্সাম্পল 5 ঘন্টা পেয়েছো। এখন 5 ঘন্টা ওই কন্ডিশনে তুমি ওই স্যাম্পলটাকে কার্বরাইজিং করো, করে দেখলা যে আসলে ডেপথ যেটা হওয়ার কথা 2 মিলিমিটার, এই যে 2 মিলিমিটার না হয়ে গেছে 8 মিলিমিটার, অথবা হয়ে গেছে 0.5 মিলিমিটার, মেবি হয়ে যেতে পারে। তখন তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। সেটা তুমি টাইম, জি স্যার, তখন তো আমাকে অ্যাডজাস্ট করতে হবে, কারণ স্যার ডিফিউশন কোএফিশিয়েন্ট এটা নিজেও স্যার টেম্পারেচার ডিপেন্ডেন্ট। কিন্তু স্যার ধরুন যে এই ম্যাথটা, জাস্ট এই ম্যাথটার জন্য এই আইডিয়ালাইজড কন্ডিশনে তো স্যার আমাকে টি এর ভ্যালুটা পাওয়ার জন্য সেই এরর ফাংশনের ভ্যালুটা করতে হবে। এরর ফাংশন তুমি ফিক্স পাবা না কেন? আমি এইবার তোমাদের এই দুইটা স্লাইড দেখাইলেই তুমি বুঝে ফেলবা যে আসলে আইডিয়াল এই এরর ফাংশনের ভ্যালু পাওয়া সম্ভব না, গেস করাই শুধু সম্ভব, এক্সাক্ট ভ্যালু সম্ভব না। কেন পরীক্ষায় এলেও কি স্যার আমরা এরকম গেস ওয়ার্ক পরীক্ষায় এনি ভ্যালু 0.5 এর কাছাকাছি এনি ভ্যালু যে কেউ ধরতে পারবে, এবং কারো আনসার আর একজনের সাথে আনসার মিলতে হবে এমন কোনো কথা নাই। এটার এক একজনের আনসার এক এক রকমের হবে। শুধু কনসেপ্টটা ঠিক আছে কিনা, প্রসিডিউরটা ঠিক আছে কিনা, এইগুলো আমরা দেখে নম্বর দেব। এগুলো ডিজাইনের অঙ্কে কখনো ফিক্সড ভ্যালু থাকে না, ফিক্সড আনসার থাকে না ডিজাইন কনসেপশনে, ঠিক আছে? ওকে স্যার, তার মানে এরর ফাংশন নামকে ট্রায়াল এন্ড এরর এর মাধ্যমে আসলে বের করতে হবে। আরো আছে, তুমি এখানে আসো, দেখো কি জটিল জিনিস। লাইফ তো আসলে এত সিম্পল না। দেখো আমি কিন্তু যত হিসাব নিকাশ করলাম সব কিসের বেসিসে? অনলি কার্বন, আয়রন, টেম্পারেচার, এইটার বেসিসে কিন্তু করেছি। কিন্তু স্টিলের ডেফিনেশন কি? স্টিল ইজ অ্যান অ্যালয় অফ আয়রন এন্ড কার্বন উইথ স্মল অ্যামাউন্ট অফ silicon, manganese, sulfur, phosphorus, and some other rare earth element. তো ওগুলোর কথা কিন্তু আমরা বলি নাই, ওগুলোর কথা ধরিও নাই, কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের ইফেক্ট আছে। সেটা এরর ফাংশনের উপর ইফেক্ট আছে, আর এরর ফাংশনের উপর ইফেক্ট থাকা মানে কেস ডেপথের উপর ইফেক্ট আছে।
কেস ডেপথের উপর ইফেক্ট থাকা মানেই হচ্ছে কার্বোরাইজিং এর টোটাল ডেপথ কত হবে, কার্বোরাইজিং এর জন্য কতক্ষণ সময় রাখবা তার উপর ইফেক্ট আছে। ভেরি ভেরি ডিফিকাল্ট জব। এটা আসলে এই জন্য বলা হয় মেটালার্জি আসলে সায়েন্স না, টোটাল সায়েন্স না, টোটাল ম্যাথস না। মেটালার্জি ইজ সায়েন্স এন্ড আর্ট। আর্ট দিয়ে আমরা মেকআপ করি, হ্যাঁ, সেই আর্ট কিন্তু এমনি আন্দাজে আর্ট না, সেখানেও সায়েন্স আছে, বাট ওই ওই প্রেসিশন লেভেলে আমরা সায়েন্সটাকে অ্যাপ্লাই করার জন্য যোগ্য নই, আমরা পারবো না। হিউম্যান বিং পারে না, কাছাকাছি যেতে পারে বাট অ্যাকুরেসি দিতে পারে না। এখানে আসলে দেখো বলা হচ্ছে ক্যালকুলেটেড ডিফিউসিভিটি, মেজার ডিফিউসিভিটি, হ্যাঁ এটা আয়রন কার্বন অ্যালয়ের জন্য ঠিক আছে, নো প্রবলেম। বাট আমরা যদি এইরকম একটা অবস্থা নিয়ে আসি, আরেকটা জিনিস আমরা যেটা দেখলাম, হ্যাঁ কার্বনের ডিফিউসিভিটির উপরে টেম্পারেচার ইফেক্ট আছে, ভেরি গুড, নো প্রবলেম। 900 একটা, 925 আর একটা, 950 একটা, যেটা আমরা একটু আগেই দেখে এসেছি, এটা হতে পারে, নো প্রবলেম। প্রবলেমটা কোথায়? সেই প্রবলেমটা এবার আসো এই জায়গায় আসো। কার্বন যখন সিঙ্গেল এলিমেন্ট ইন আয়রন, তখন তার সলিড লাইন ফলো করতেছে। দেখো এই সলিড লাইন ফলো করে ডিফিউসিভিটি। কার্বনের ভিতরে যখন ক্রোমিয়াম এসে যায়, তখন দেখো সে আরেকটা লাইন ফলো করে। কার্বনের ভিতরে ক্রোমিয়াম যখন পার্থক্য হইতে শুরু করে, দেখো আরো পার্থক্য হয়ে যায়। এটা হচ্ছে 0.5, তারপর হচ্ছে 0.1, 1%, তারপর 1.5%, তারপর 2% ক্রোমিয়ামের জন্য। প্রত্যেকটা এলিমেন্টের প্রত্যেকটা ভেরিয়েশন ইন কেমিক্যাল কম্পোজিশন অর পার্সেন্টেজ, এই কার্বের নেচার চেঞ্জ হয়ে যাবে। এবার রোল নম্বর 1 বলো, কোথায় ধরবা তুমি এরর ফাংশনের ভ্যালু? ফিক্সড ভ্যালু ধরার কোনো সুযোগ নাই। জাস্ট আমার স্যার কম্পোজিশনের যে তিনটা টার্ম আছে সিএস সিএফ, এই টার্ম গুলো দিয়ে জাস্ট কিছু একটা বের করব, সেটা ইরন ফাংশন ইনভার্স করব, কিন্তু তারপর ডিফিউসিভিটিতে আটকে যাব স্যার। ডিফিউসিভিটিতেই তো তারপরে আমি আর সলভ করতে পারবো না। বলা হচ্ছে যে এইটা এত মানে প্রিসাইসলি মেজার করা সম্ভব না। আবার দেখো ক্রোমিয়াম কি করলো, ডাউনে নামাই দিতেছে, আর নিকেল কি করতেছে, আপে নিয়ে যাচ্ছে। এটা টানাটানি শুরু হয়ে যায়। ফলে একজনের জন্য মাইনাস করতে হবে, আর একজনের জন্য প্লাস করতে হবে। নট সো ইজি। এই জন্য আমরা কনসেপ্ট, মানে একটা স্টুডেন্ট কতটুকু পজিটিভ কনসেপ্ট নিয়ে এগিয়ে যাচ্ছে, তার ক্যালকুলেশন যেখানে গিয়ে দাঁড়ায় সেটা পরে হবে। হ্যাঁ হয়তো 10-এর ভিতরে আমি 10 দিতে পারবো না, 9.5 দিব, এটা তো কোনো সন্দেহ নাই। বাট যদি কনসেপশন ঠিক না থাকে, যদি নিকেল আপে নিয়ে যায়, নিকেল উপরে নিয়ে যাচ্ছে আর আমি ক্রোমিয়াম নিচে নিয়ে যাচ্ছে, আর আমি উল্টাই ফেলি যে ক্রোমিয়াম উপরে নিয়ে যাচ্ছে, নিকেল ডাউনে নিয়ে আসছে, এবার কি করবো? রোল নম্বর 1 নম্বর দিবা না স্যার, যদি আমাদের কোয়ালিটেটিভ কোয়ান্টিটিভ কিছুটা সমস্যা থাকবে, কিন্তু কোয়ালিটেটিভ ডাটা যদি গ্রস মিস্টেক হয় তাহলে তো গ্রেডিং। উত্তরের ভ্যালুটা কত, আনসার কত, এটা কোনো ফ্যাক্টর না, এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে তোর কনসেপশন, তোর প্রসিডিউর, তুমি যেভাবে থিঙ্ক করতেছো, যেভাবে প্যারামিটার গুলো সেট করতেছো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখানে দেখো নিকেলের পার্সেন্টেজ। এবার আবার আরেকটা ঝামেলা, যদি মলিবডেনাম থেকে যায় তাহলে কি হবে? মলিবডেনাম থেকে গেলে আরেক ঝামেলা লেগে যাবে। হ্যাঁ এখানে আবার টেম্পারেচার ইফেক্ট আছে, লটস অফ প্রবলেম। হ্যাঁ প্রবলেমের শেষ নাই। বাট এটা ঠান্ডা মাথায় অধৈর্য হইলে হবে না। পৃথিবী এগিয়ে গেছে এইটার উপরে বেসিস করে, সায়েন্টিস্টরা মাথা, সে সমস্ত দেশের সায়েন্টিস্টরা মাথা ঠান্ডা করে কন্ট্রিবিউট করে তাদের দেশকে এগিয়ে নিয়ে গেছে। আমরাও অধৈর্য হইলে হবে না, আমাদের ধৈর্য থাকতে হবে। দেশকে যদি কিছু দিতে চাই, ধৈর্য থাকতে হবে। আর এটার সাথে কিন্তু আসলে এই যেটা আমি বারবার বলি তোমাদের, গ্রেডিং ফ্যাক্টর না, কনসেপশন ইজ মানে ভেরি ইম্পর্টেন্ট। কি তুমি বুঝতেছো, কতটুকু তুমি জানতেছো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই দেখো টেম্পারেচার চেঞ্জেস। এবার সিলিকন আসলো, সিলিকন আসলে আর এক কাহিনী তৈরি করতেছে। তো তুমি যাবা কোথায়? প্রত্যেকটা এলিমেন্ট যদি এরকম ঝামেলা পাকানো শুরু করে,
এতে একটা জায়গায় যে কোনো একটা পার্টিকুলার কেসে কি একদম প্রেসিশন ক্যালকুলেশন সম্ভব সম্ভব হয় না, কাছাকাছি। স্যার মার্টেন্সের স্টার্ট লো টেম্পারেচার বা ধরুন যে ইউটেক্টাস আপ ডাউন এর মতো কি স্যার ডিফিউসিভিটিরও কি স্যার এরকম বিভিন্ন এলিমেন্টের উপর কেমন করে সেটা চেঞ্জ হয়, সেটা কোনো লিনিয়ারাইজড ইকুয়েশন আছে কি? এইটাই তো ইকুয়েশন। এই দেখো সিনকার ডেটা, এইটাই একজন সায়েন্টিস্ট, এটা হচ্ছে সিমুলেটেড গল্প। প্রত্যেকটা এলিমেন্ট আমি তো অত যদি দেই এখানে অত দিলে তাহলে যেটা ঘটনা ঘটবে যে শুধু কার্বোরাইজিং এই একটা সাবজেক্ট নিতে হবে। প্রত্যেকটা এলিমেন্টের জন্য উনি সিমুলেশনের মাধ্যমে ট্রাই করেছেন এবং তারপরে পাশাপাশি দুইটা এলিমেন্ট নিয়ে এসে আবার তাকে কতটুকু জটিল হচ্ছে সেটা আবার বোঝার চেষ্টা করেছে। সব ডেটাই আছে অ্যাভেলেবল অনলাইনে, যার বেশি পড়ার ইচ্ছা কেউ জানতে চায় সেখানে এটা সম্ভব, দেওয়া সম্ভব। ঠিক আছে, সবকিছুই আছে, সবকিছু স্টাবলিশড। কারণ বলছিলাম না এটা কিন্তু বিলিয়ন ডলারের বিজনেসের গেম, ফলে পৃথিবী কিন্তু এটা নাড়াচাড়া করতেছে, সিরিয়াস আকারে নাড়াচাড়া করতেছে। বাট যে ডেটাগুলো খুব পুরান হয়ে গেছে সেগুলো অ্যাভেলেবল অনলাইনে, নতুন কোনো ডেটা পাওয়া যায় না, নতুন কোনো ডেটা তারা ডিসক্লোজ করে না, করবেও না, কেউই করে না। তো ওকে, তাহলে আমাদের আজকে এখানে শেষ। আগামী ক্লাসে আমরা এরপর থেকে শুরু করবো। Record